হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের জন্য আরও একটা মজাদার চাইনিজ ড্রামার গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এই রকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা এই গল্পের হিরোইন লিনিয়ানকে দেখতে পাবো, যার হসপিটালে জ্ঞান ফিরলে মনে হয় যে কেউ যেন ওই রুমের দিকে এগিয়ে আসছে। লিনিয়ান এতটাই ঘাবড়ে গেছিল যে সে বিছানা ছেড়েই পালিয়ে যায়। তারপরে সত্যিই ওর রুমে কেউ আসে। লিনিয়ান রাস্তার মাঝে একটা গাড়ি দাঁড় করিয়ে বলে তাকে সাহায্য করতে, কিন্তু এ কি, লোকটি তো উল্টে ওর উপরেই হামলা করে দেয়। তখনই এই গল্পের হিরো জিয়াওমু ওখানে চলে আসে এবং সে লোকটিকে ওই মেয়েটিকে ছেড়ে দেওয়ার কথা বলে। লোকটি লিনিয়ানকে ছেড়ে দিলে লিনিয়ান অজ্ঞান হয়ে যায়। তারপরেই তো শামু সেই লোকটাকে অনেক মারে। পরের দিন সকালে যখন আবারও লিনিয়ানের জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে বাথরুমের মধ্যে কেউ স্নান করছে। তাই লিনিয়ান হাতে একটা ছুরি নিয়ে লুকিয়ে থাকে। পরে যখন বাথরুম থেকে জিয়াওমু বেরিয়ে আসে তখন লিনিয়ান পেছন দিক থেকে ওর উপর হামলা করে দেয়, কিন্তু জিয়াওমু ওকে ধরে ফেলে এবং ওকে বেডের উপর ফেলে দেয়। তারপর ওকে শান্ত হতেও বলে। এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা 3 বছর আগের ঘটনা জানতে পারবো যে কিভাবে লিনিয়ান হসপিটালে পৌঁছেছিল। যেদিন লিনিয়ানের বিয়ের দিন ছিল, সকালে ওদের ফটোশুট চলছিল। ওর উডবি হাজব্যান্ড চেংজুন যখন ওকে কিস করতেই যাচ্ছিল তখনই ওখানে একটা মেয়ে চলে আসে। এই মেয়েটার নাম লিলি। এই লিলি আবার লিনিয়ানের বেস্ট ফ্রেন্ড। লিলি এসে লিনিয়ানকে জড়িয়ে ধরে, কিন্তু ওর চোখটা ছিল চেংজুনের দিকে এবং ওদের চাউনি থেকে বোঝাই যায় যে ওদের দুজনের মধ্যে অ্যাফেয়ার চলছে। এরপর ওরা তিনজন যখন একসঙ্গে ছবি তুলছিল তখনও লিলি লিনিয়ানের পেছন দিক থেকে চেংজুনের হাত ধরে। যখন চেংজুন একটু ঘাবড়ে গিয়ে লিলির হাতটাকে সরিয়ে দেয়। পরের সিনেই আমরা লিনিয়ানকে দেখব যে তার বাবার ছবি নিয়ে তার বাবার সঙ্গে কথা বলছিল যে তুমি যেমন চেংজুনকে ভেবেছিলে চেংজুন কিন্তু সেরকম নয়। চেংজুন অনেক ভালো ছেলে, ও আমাকে কোম্পানির কাছে অনেক সাহায্যই করেছে, তাই তুমি একদমই চিন্তা করো না, আমি ওর সঙ্গে নিশ্চয়ই খুশিতেই থাকবো। এইদিকে আমরা চেংজুনকে দেখবো যে লিলিকে বকছিল এবং ওকে বলছিল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি এরকম কেন করছিলে, যদি লিনিয়ান জানতে পেরে যেত। এইটা শুনে লিলি বলে যদি ও জানতে পারতো তবেই তো বেশি মজা লাগতো। এতে চেংজুনও হ্যাঁ বলে এবং এরপরেই ওদের দুজনের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। লিনিয়ান যখন রেডি হচ্ছিল তখনই ওকে লিলি টেক্সট করে এবং বলে আমি তোমার জন্য তোমার ড্রেসিং টেবিলে একটা গিফট রেখে এসেছি। লিনিয়ান দেখে টেবিলে একটা বাক্স রাখা আছে। ও যখন বাক্সটাকে ওপেন করে তখন দেখে তার ভেতরে একটা রুম কার্ড আছে। এবার লিনিয়ান ওই রুম কার্ডটা নিয়ে সেই হোটেলে পৌঁছে যায়। রুমের দরজা খুলে ভেতরেও আসে, কিন্তু ভেতরেও কিছুই দেখতে পাচ্ছিল না। ও যখন ফিরেই যাবে ভাবছিল তখনই ওয়াশরুম থেকে আসা কিছু আওয়াজও শুনতে পায়। এরপর যখন সে ওয়াশরুমের দরজা খোলে তখনই তো ভেতরে চেংজুন এবং লিলিকে এই অবস্থায় দেখতে পায়। এইটা দেখে লিনিয়ান শকড হয়ে যায়। এদিকে চেংজুনও ততটাই অবাক হয়েছিল যতটা লিনিয়ান হয়েছিল। সে লিনিয়ানকে বোঝাতে শুরু করে যে তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই নয়। লিনিয়ান ওর কোনো কথা না শুনে ছাদের ওপর চলে যায়। ওদের পেছনে পেছনে লিলিও চলে যায় এবং সে লিনিয়ানকে তার হাতের আংটিটা দেখিয়ে বলে তুমি যেরকম ভাবছো ওরকম কিছুই হয়নি। এবার তো লিনিয়ান সত্যিই রেগে যায় এবং লিলির হাত থেকে ওই আংটিটা নেওয়ার চেষ্টা করে, আর এরকম টানাটানি করতে গিয়ে ও লিলিকে একটা থাপ্পড়ি মেরে দেয়। এতে লিলিও বেশ রেগে যায়, তাই তো সে লিনিয়ানকে জড়িয়ে একটা ধাক্কা দেয়। এর ফলে লিনিয়ান আর একটু হলেই ছাদ থেকে পড়ে যেত, কিন্তু সময় মতো চেংজুন ওর হাতটা ধরে ফেলে। চেংজুন ওকে বাঁচানোর চেষ্টাই করছিল, কিন্তু লিলি পাশ থেকে বলে ওঠে তুমি এটা কি করছো, ও আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে, এবার তোমাদের সমস্ত প্ল্যানিংই ফেল হয়ে যাবে। লিলির কথা শোনার পর চেংজুনও লিনিয়ানের কাছে ক্ষমা চেয়ে ওর হাতটা ছেড়ে দেয়। এর ফলে লিনিয়ান নিচে পড়ে যায়। পরে যখন ওকে হসপিটালে ভর্তি করা হয় সেখান থেকে জানা যায় যে লিনিয়ান কোমায় চলে গেছে এবং ওর কোমা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা নেই বললেই চলে। লিনিয়ানের অসুস্থতার সুযোগ নিয়ে চেংজুন পুরো কোম্পানিটাকেই হাতের মুঠোয় করে নেয়। শুধু এটুকুই নয়, ও নিজে কোম্পানির চেয়ারম্যানও হয়ে যায়। চেংজুন তো এটাই চেষ্টা করছিল লিনিয়ানের নামে যেসব শেয়ারগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে তার নিজের নামে করে নেওয়ার। লিলি এখন চেংজুনের সঙ্গে লিনিয়ানের বাড়িতেই থাকে। একদিন সে চেংজুনকে বলে আমরা কতদিন আর এইভাবে লুকিয়ে লুকিয়ে বেড়াবো। আসলে লিলি বলতে চাইছিল চেংজুন যাতে ওকে বিয়ে করে ফেলে, কিন্তু সেটা কিভাবে সম্ভব। লিনিয়ান এখনো বেঁচে আছে এবং কাগজে কলমে ওরাই হাজব্যান্ড ওয়াইফ। তাই সে লিলিকে বলে তুমি তো ভালো করেই জানো এটা সম্ভব নয়। লিলি তো আরো কিছু একটা বলতেও চাইছিল, কিন্তু চেংজুন ওকে থামিয়ে দিয়েই ওখান থেকে চলে যায়। এবার লিলি রেগেই একটা লোককে ফোন করে। এটা সেই লোকটাই যে লিনিয়ানের ওপর হামলা করেছিল। লিলি লোকটিকে বলে তুমি তো ভালো করেই জানো আমি কি চাই, তুমি আমার কাজটা তাড়াতাড়ি করে ফেলো। এরপর ওই লোকটি লিলির কথা মতো লিনিয়ানের ওপর হামলা করে, কিন্তু শিয়ামু সেখান থেকে লিনিয়ানকে বাঁচিয়ে নেয়।
প্রেজেন্টে আমরা দেখব লিনিয়ান শিয়াওমুকে জিজ্ঞাসা করে তোমার চেংজুনের সঙ্গে কিরকম সম্পর্ক। এটা শুনে শিয়াওমু বলে তোমার কি মনে নেই চেংজুনের কথাতে তুমি আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিলে। লিনিয়ান এরপর ওকে কোম্পানির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন শিয়াওমু বলে কোম্পানির ব্যাপারে কিছু জিজ্ঞাসা না করলেই ভালো হয়, কারণ পুরো কোম্পানিটা চেংজুন কবজা করে নিয়েছে। শুধু এটুকুই নয়, চেংজুন এখন লিলির সঙ্গে তোমার বাড়িতেই থাকে। কথাগুলো শুনে লিনিয়ান রেগে যায় এবং বলে আমি এখনই ওদের সঙ্গে কথা বলতে যাচ্ছি। এটা বলেও উঠে পড়ে, কিন্তু ও তো ঠিক করে হাঁটতেও পারছিল না। তাই শিয়ামু ওকে বলে তোমার ওখানে গিয়ে কিছু লাভ হবে না। কিন্তু লিনিয়ান ওর কথা শুনতেই চাইছিল না এবং বারবার এটাই বলছিল আমাকে ওখানে যেতেই হবে, আর যা কিছু আমার ছিল সবকিছু আমাকে ফিরিয়ে আনতে হবে। এইদিকে চেংজুন তখন একটা প্রেস কনফারেন্সে ছিল, যার পেছনে লিলিও দাঁড়িয়েছিল। চেংজুনকে সেখানে একটা স্পিচ দিতে হতো। ও যখন স্পিচটা দেওয়া শুরুই করেছিল তখনই ওখানে লিনিয়ান পৌঁছে যায়, যাকে দেখে লিলি এবং চেংজুন দুজনেই শক থেকে যায়। লিনিয়ান হাতে একটা ছুরি নিয়ে চেংজুনের দিকে এগিয়ে যায় এবং সেটা সে চেংজুনের পেটেও মেরে দেয়। কিন্তু পরের মুহূর্তে বোঝা যায় যে এসব কিছু চেংজুন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। লিনিয়ান ওর কাছে গিয়ে ওকে ধরে জিজ্ঞাসা করে এসব কিছু কি হচ্ছে, আমার কেন কিছু মনে আসছে না। ওর আচরণ দেখে চেংজুন আবারও অনেকটা শকড হয়। পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিয়ে রিপোর্টারদেরকে বলে দেখো আমার ওয়াইফ একদম ঠিক হয়ে গেছে, এটা কতটা খুশির ব্যাপার, আমার ওয়াইফ 3 বছর পর কোমা থেকে ফিরে এসছে। কথাগুলো বলতে বলতেই চেংজুন লিনিয়ানকে জড়িয়ে ধরে এবং পরের মুহূর্তে সে লিলিকে ইশারাও করে, যেটা বুঝতে পেরেই লিলি লিনিয়ানের বাড়ির দিকে দৌড়ায়, কারণ লিনিয়ানের বাড়ি থেকে যে তার সমস্ত জিনিসপত্র সরাতে হবে। এদিকে লিনিয়ানও চেংজুনকে বলছিল আমাকে তুমি বাড়ি নিয়ে চলো। চেংজুন লিনিয়ানকে বাড়ির দিকে না নিয়ে গিয়ে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছিল। তাই লিনিয়ান ওকে জিজ্ঞাসা করে তুমি আমাকে বাড়ি কেন নিয়ে যাচ্ছ না। চেংজুন তখন ওকে বলে তোমার একবার চেক আপ করানো দরকার। লিনিয়ান বলে আমি একদম ঠিক আছি, আমার চেক আপের প্রয়োজন নেই, আমি বাড়ি যেতে চাই। কিন্তু তবুও যখন চেংজুন ওকে বারবার করে হসপিটালে যাওয়ার কথা বলছিল তখন লিনিয়ান ওকে বলেই ফেলে কেন, তুমি কি বাড়িতে কোনো মেয়েকে লুকিয়ে রেখেছো। কথাটা শুনেই চেংজুন আমতা আমতা করে বলে আরে না না, ওরকম কোনো ব্যাপার নেই, চলো আমি তোমাকে বাড়িতেই নিয়ে যাচ্ছি। এইদিকে লিলি তার সমস্ত জিনিসপত্র কোনো রকম করে একটা ব্যাগের মধ্যে ভরে নেয়। ব্যাগটা নিয়ে যখন ও বেরিয়ে আসছিল তখনই ওর হাত থেকে ব্যাগটা পড়ে যায় এবং সমস্ত জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায়। ততক্ষণে চেংজুনের সঙ্গে লিনিয়ানও বাড়ির বাইরে চলে এসেছিল। গাড়ির আওয়াজ পেয়ে লিলি তাড়াতাড়ি করে আবারও সমস্ত জিনিসপত্র ব্যাগে ভরে নেয়। লিনিয়ান যখন দরজা খোলে তখন দেখে বাড়িতে তো সবকিছু ঠিকঠাকই আছে। তারপর লিনিয়ান চেংজুনকে জিজ্ঞাসা করে তুমি তো বলেছিলে বাড়িতে কেউই থাকে না, তাহলে বাড়িতে এত পরিষ্কার কি করে আছে। চেংজুন বলে হ্যাঁ আমি তো থাকিই না, কি করে থাকবো বলো, এখানে থাকলে তো তোমার কথা বারবারই মনে পড়তো, তাই আমি এখানে থাকা বন্ধ করে দিয়েছি। আর বাড়ি পরিষ্কার করার জন্য আমি একটা কাজের লোক ঠিক করেছিলাম, সেই বাড়িটা পরিষ্কার করে দিয়ে যায়। কথা বলতে বলতেই চেংজুন সোফায় গিয়ে বসে। তখনই ও দেখতে পায় যে লিলি তো সোফার পেছনেই লুকিয়ে আছে, যেটা দেখেই চেংজুন লিলির মাথাটাকে জোর করেই নামিয়ে দেয় যাতে লিনিয়ান ওর মাথাও না দেখতে পায়। লিনিয়ান বলে আমি এই বাড়ি থেকে কোনো মেয়ের পারফিউমের গন্ধ পাচ্ছি, যেটা শুনে চেংজুন বলে আরে সেটা কি করে হতে পারে, মনে হচ্ছে যে বাড়ি পরিষ্কার করতে আসে এটা তারই পারফিউমের গন্ধ হবে। কথা বলতে বলতে লিনিয়ান সোফার পেছন দিকে যাচ্ছিল, তাই চেংজুনও কোনো রকম করে ওর সামনে চলে আসে যাতে ও লিলিকে দেখতে না পায়। লিনিয়ান বলে আমি এই বাড়িটাকে খুব মিস করেছি, আমি একবার ছাদে গিয়েও দেখছি যে সবকিছু ঠিক আছে নাকি। এটা বলে লিনিয়ান তো উপরে চলে যায়, কিন্তু চেংজুন নিচেই থেকে যায় এবং লিলিকে তার জিনিসপত্র সহ বাড়ি থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর লিনিয়ান নেমে এসে ওকে জিজ্ঞাসা করে লিলি কোথায়। চেংজুন বলে তোমার লিলির কথা কি করে মনে পড়লো। লিনিয়ান বলে আমি যখন ওপরে গেছিলাম ওপর থেকে লিলির গাড়িটা দেখতে পেয়েছি, যে গাড়িটা আমি ওকে গিফট করেছিলাম। যেটা শুনে চেংজুন মনে মনে ভাবে লিলি সত্যিই একটা পাগল মেয়ে। এইদিকে লিলি যে তাড়াহুড়ো করে গাড়িতে সিট বেল্ট পরার চেষ্টাই করছিল, ওর কাছে লিনিয়ান পৌঁছে যায় এবং ওকে জিজ্ঞাসা করে লিলি তুমি এখানে আসার পর আবার কোথায় চলে যাচ্ছ। ওর কথা শুনে লিলি অনেকটাই ঘাবড়ে যায় এবং বলে আরে আমি তো এসেছিলাম তোমাকে দেখতেই, কিন্তু হঠাৎ করে আবার কোম্পানিতে একটু জরুরি কাজ পড়ে গেছে, তাই আমাকে এক্ষুনি যেতে হবে। তখন লিনিয়ান ওকে বলে কিন্তু তোমার পায়ের জুতো কোথায় গেল। এইটা শুনে লিলি শকড হয়ে যায়। লিলি তখন ব্যাপারটাকে সামলানোর জন্য বলে আসলে আমার পাটা একটু ব্যথা করছিল তো, তাই আমি জুতোটা খুলে রেখেছি, কিন্তু জুতোটা কোথায় রাখলাম। এটা বলেই ও জুতো জোড়া খুঁজতে শুরু করে। লিনিয়ান চেংজুনকে বলে তোমারও তো অফিসে নিশ্চয়ই কাজ আছে, তাই তুমি লিলির সঙ্গেই অফিসে চলে যাও। ওরা দুজন চলে যাওয়ার পর লিনিয়ান শাওয়ার নিতে শুরু করে এবং সে এটাই ভাবতে থাকে যে চেংজুন আমি ফিরে চলে এসেছি এবং তোমার কাছ থেকে সেই সব কিছুই ফিরিয়ে নেব যেগুলো তুমি আমার থেকে ছিনিয়ে নিয়েছো।
চেংজুনকে আমরা দেখব যে লিনিয়ানের ডক্টরের কাছে গেছিল এবং ডক্টরকে জিজ্ঞাসা করছিল যে লিনিয়ানের হঠাৎ করে জ্ঞান কি করে ফিরল। ডক্টর তখন ওকে বলে এইরকম পেশেন্টদের ইউজুয়ালি তো জ্ঞান ফিরে না এত তাড়াতাড়ি, কিন্তু জানে না কি করে এর জ্ঞান ফিরে এসছে। চেংজুন ডক্টরকে জিজ্ঞাসা করে এরকম কি হয় যে কেউ একজন পার্টিকুলার কোনো একটা দিনের মেমোরি ভুলে যায়। ডক্টর বলে হ্যাঁ এরকম হতে পারে, কোনো পেশেন্টের যদি ওই দিনের স্মৃতিটা খুব কষ্টকর মনে হয় তাহলে সে সেটা ভুলে থাকার চেষ্টা করে এবং এরকম অনেক সময়ই হয়ে থাকে যে সে সেটা একদম ভুলেই যায়। তখনই ওকে লিলি টেক্সট করে এবং জানায় যে সে লিনিয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এইদিকে লিলি লিনিয়ানের সঙ্গে দেখা করে এবং বলে কোমা থেকে ওঠার পর তুমি বাড়ি থেকে কোথাও বেরোনি, চলো আমি তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাব। লিনিয়ান তখন জিজ্ঞাসা করে কিন্তু তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? লিলি বলে সেটা তো সারপ্রাইজ, তুমি সেখানে গেলেই জানতে পারবে। এরপর লিলি লিনিয়ানকে সেই হোটেল রুমে নিয়ে যায় যেই রুমের মধ্যে ও চেংজুনের সঙ্গে ইন্টিমেট হয়েছিল। লিলি একদম ওয়াশরুমেই চলে যায় এবং লিনিয়ানকে জিজ্ঞাসা করে এই ওয়াশরুমটা দেখার পরে কি তোমার কিছু মনে পড়ছে? লিনিয়ানের তো সবকিছু আগে থেকেই মনে ছিল, তাই তো লিলির কথাগুলো শুনেও খুবই রেগে যায় এবং লিলির মুখটাকে কোমরের জলেই ডুবিয়ে দেয়। ঠিক তখনই ওখানে চেংজুন চলে আসে এবং লিনিয়ানকে জিজ্ঞাসা করে তুমি এসব কি করছো? এটা শুনে লিনিয়ান লিলিকে ছেড়ে দেয়। তারপর এমনই নাটক করতে শুরু করে যেন ওর কিছুই মনে পড়েনি। সে চেংজুনকে এটাই বলতে থাকে আমিও তো এটাই মনে করার চেষ্টা করছি এখানে কি হয়েছিল। লিলি আমাকে বলেছিল ঘুরতে নিয়ে যাবে, দিয়ে এখানে নিয়ে এসছে, কিন্তু তারপর থেকে সে আমাকে জিজ্ঞাসা করছে এই রুমটাকে দেখে আমার কিছু মনে পড়েছে নাকি। আমিও মনে করার অনেক চেষ্টা করেছি কিন্তু সত্যি আমার কিছু মনে পড়ছে না। আমার শুধু এটুকু মনে আছে যেদিন আমাদের বিয়ে ছিল সেদিন লিলি আমাকে একটা রুম কার্ড দিয়েছিল এবং বলেছিল যে এই হোটেল রুমে আমার জন্য কিছু গিফট রাখা আছে। সেদিন আমি এই রুমে এসেও ছিলাম, কিন্তু তারপরে কি হয়েছিল সেই ব্যাপারে আমার কিছুই মনে পড়ছে না। এইগুলো ভাবতে ভাবতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ওকে এরকম পাগলামি করতে দেখে চেংজুন ওকে জড়িয়ে ধরে এবং বারবার করে এটাও বলতে থাকে তোমার কিছু মনে করার দরকার নেই, সব ঠিক আছে। কথাগুলো বলতে বলতে ও লিলির দিকে রাগের সঙ্গেই তাকায়। পরের সিনেই আমরা দেখবো চেংজুন লিলিকে একটা জোর করেই থাপ্পড় মারে এবং বলে তোমার এরকম করার সাহস কি করে হয়? তুমি কেন লিনিয়ানকে ওখানে নিয়ে গেছো? সত্যিই যদি তার কিছু মনে পড়ে যেত তো তখন তুমি কি করতে? তুমি ভালো করে জানো এতদিন আমি কতটা পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছি। এখন লিনিয়ানের সব মনে পড়ে গেলে আমাদের সমস্ত পরিশ্রমই বেকার হয়ে যাবে। ওর এইসব কথা শুনে লিলিও রাগের সঙ্গেই বলে তোমার তো এখন বেশ মজা লাগছে, কারণ তুমি এখন লিনিয়ানের সঙ্গে চেয়ে আছো। কথাটা শুনেই চেংজুন আবারও রেগে যায় এবং ওকে বলে তুমি এরপর থেকে যদি এইরকম কোনো আচরণ করেছো না দেখে নিও, আমার থেকে বেশি কেউ খারাপ হতে পারে না। এদিকে আমরা শিয়াওমুকে দেখবো যার পেছনে অনেকগুলো বডিগার্ড ছিল এবং তাদেরই মধ্যে একজন শিয়াওমুকে তার শিডিউল বলছিল, কিন্তু শিয়াওমু তার অ্যাসিস্ট্যান্টকে বলে তার আজকের রাতের সমস্ত প্ল্যানিং ক্যান্সেল করে দিতে এবং সে তার বাইক নিয়ে বেরিয়ে যায়। যেটা থেকে ওর বডিগার্ডরা একটু চিন্তায় পড়ে যায় যে শিয়াওমুর হয়েছেটা কি। তখন তারা আলোচনা করতে থাকে যে শিয়াওমু কি কাউকে ডেট করছে। তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে এটা তো হতেই পারে না, শিয়াওমু কোনো মেয়ের প্রতি ইন্টারেস্টেডই নয়। পরে সিনেই আমরা শিয়াওমুকে লিনিয়ানের সঙ্গে দেখব। আসলে সে লিনিয়ানের সঙ্গেই দেখা করতে গিয়েছিল এবং সে লিনিয়ানকে বলে তুমি তো দেখেই নিয়েছো তোমাদের কোম্পানির অবস্থাটা কি, আমি তোমাকে তোমার কোম্পানি ফিরে পেতে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটাই শর্ত আছে, সেটা হলো তোমার শেয়ারের অর্ধেক শেয়ার আমাকে দিয়ে দিতে হবে। লিনিয়ান বলে অর্ধেক? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে অর্ধেক শেয়ার কেন দেব? তাছাড়া তুমি কি এইসব প্রতিশোধ নেওয়ার জন্য করছো? কারণ আমি তোমাকে চেংজুনের কথাই কোম্পানি থেকে ফায়ার করে দিয়েছিলাম। শাওমু তখন বলে এই শহরে একমাত্র আমিই তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু লিনিয়ান ওর সাহায্য নিতে রাজি হচ্ছিল না। শাওমু তখন বলে তোমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে তিনি তোমাকে এই অবস্থায় দেখতে পছন্দ করতেন না। লিনিয়ান বলে তুমি আমার বাবার কথা টেনে আনো না, এখন বাবাও বেঁচে নেই আর তুমিও বাবার স্পেশাল অ্যাসিস্ট্যান্টও নও। এইটা বলে লিনিয়ান ওখান থেকে চলে যায়। পরের দিন লিনিয়ান খুব সুন্দরভাবে রেডি হয়, কিন্তু তখনই ওর জিটার ফিয়ন্সে একটা ফুলের তোড়া নিয়ে ওখানে চলে আসে এবং ওকে জিজ্ঞাসা করে তুমি এত রেডি হয়ে কোথায় বেরিয়েছো? লিনিয়ান বলে অনেকদিন হয়ে গেছে আমি কোম্পানিতে যাইনি, তাই ভাবছি যে তোমার সঙ্গে আজকে আমি কোম্পানিতে যাব। চেংজুন তখন বলে আরে তার কি দরকার আছে, তুমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি, আগে সুস্থ হও তারপরে তো কোম্পানি। তাছাড়াও কোম্পানির জন্য আমি তো আছি, তুমি তোমার কেয়ার ঠিক করে করতে পারো না, তাই তো আমি তোমার জন্য একটা কেয়ার গিভারও এনেছি। এইটা বলেই চেংজুন সেই মহিলাকে ডেকে পাঠায়। এই মহিলা আসলে লিলির আন্টি। ওকে দেখে লিনিয়ানের মনে পড়ে যায় যে এই আন্টি কত সুন্দরভাবে হসপিটালে ওর খেয়াল রেখেছিল। এই আন্টি আসলে খেয়াল রাখার নাম করে ওকে খুবই টর্চার করেছিল। এই আন্টি ওকে বলেছিল হতে পারো তুমি অনেক বড় বাড়ির মেয়ে, তাতে আমার কি,
তুমি তো আমাকে ছাড়া কোনো কাজই করতে পারবে না, আর তোমার মুখটা অনেকটা সাদা হয়ে গেছে, চলো আমি তোমার মুখে কালার করে দিচ্ছি। এটা বলেই আন্টি ওকে অনেকগুলো চড় মেরে ওর মুখ লাল করে দিয়েছিল। এরপর ওর চিটার ফিয়ন্সে চলে গেলে সেই আন্টি লিনিয়ানকে বলে, আমি কি তোমার পা ম্যাসেজ করে দেব? লিনিয়ান বলে, হ্যাঁ, এগিয়ে আসো আমার দিকে। আন্টি ওর দিকে এগিয়ে গেলেই ও আন্টিকে সেইভাবেই চড় মারতে থাকে যেভাবে আন্টি ওকে হসপিটালে মেরেছিল। আন্টি তখন চিৎকার করে বলতে থাকে, তুমি এরকম কেন করছো? আমি কিন্তু চিংজনকে সবকিছু বলে দেব। লিনিয়ান তখন বলে, আরে এরকম কেন করছো? আমি তো তোমার ফেসে কালার করছি। এটা শুনেই আন্টি বুঝতে পেরে যায় লিনিয়ানের সবকিছু মনে আছে, তাই তো ও ঘাবড়ে বলতে থাকে, আমি এসব কিছু ইচ্ছে করে করিনি, লিলিই আমাকে এসব কিছু করতে বলেছিল। লিনিয়ান তখন বলে, কিন্তু লিলি তো আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে সে এরকম কিছু তোমাকে কেন করতে বলবে? আন্টি বলে, তুমি লিলিকে ঠিক করে জানো না, ও আমার ভাইঝি, আমি ওকে ভালো করেই চিনি, ওই আমাকে এইসব কিছু করতে বলেছিল। তাছাড়াও ওর চেংজনের সঙ্গে অ্যাফেয়ার চলছে। লিনিয়ান তখন বলে, তুমি কি এই কথাটা ওদের সামনে বলতে পারবে? আন্টি তখন বলে, আমি এটা কি করে বলবো? আমার ছেলে তো লিলির আন্ডারেই কাজ করে, আমি যদি এই কথাটা বলি তাহলে লিলি ওকে কাজ থেকে বের করে দেবে। তখন লিনিয়ান ওকে একটা চেক দেয় এবং বলে, এতে এতটা পরিমাণ টাকা আছে যেটা দিয়ে তুমি সারা জীবন খেয়েও শেষ করতে পারবে না, এবার তুমি ওদের সামনে বলতে পারবে তো? আন্টি এতে রাজি হয়ে যায়। পরের সিনেই চেংজুয়ান এবং লিলির সামনে ওই আন্টি এবং লিনিয়ান দুজনেই দাঁড়িয়েছিল। লিনিয়ান ওদেরকে বলে, এই আন্টি বলছিল তোমাদের দুজনের নাকি অ্যাফেয়ার চলছে। চেংজুন তখন বলে, তুমি কি করে এই আন্টির কথা বিশ্বাস করলে? আমাদের মধ্যে এরকম কিছুই চলছে না। লিনিয়ানও ওদের সামনে ভালো হওয়ার জন্য বলে, হ্যাঁ, আমিও তো আন্টিকে এটাই বলছিলাম যে তোমাদের অ্যাফেয়ার থাকতেই পারে না। আন্টি তখন রেগেই লিনিয়ানকে বলে, তুমি কি করে কথাটা ঘুরিয়ে বলতে পারো? তুমিই তো আমাকে ওদের সামনে বলতে বলেছিলে এইসব। এবার তো লিলি এগিয়ে গিয়ে আন্টিকে একটা চড় মারে। চেংজুন লিনিয়ানকে বোঝাতে শুরু করে এইসব লোকেরা টাকার জন্য মিথ্যে কথাও বলতে পারে। ততক্ষণে লিলিও ওখানে ফিরে এসেছিল। লিনিয়ান বলে, আমি ভালো করেই জানি লিলি আমার সঙ্গে এরকম কখনোই করবে না, কারণ সে তো আমার বেস্ট ফ্রেন্ড। বলো, এতদিন আমি এখানে ছিলাম না, তুমি এবং লিলি সবসময় কোম্পানিতে একসঙ্গে থাকতে, তাই হয়তো লোকেরা ব্যাপারটাকে ভুল বুঝেছে। আমি তাই কোম্পানিতে ফিরে যেতে চাই, যাতে তোমাদের ব্যাপারে এইসব রুমর্স আর কেউ না ছড়াতে পারে। কথাটা শুনেই লিলি এবং চেংজুন শকড হয়ে যায়। চেংজুন প্রথমটাই তো এতে না বলছিল, কিন্তু পরে ওকে লিনিয়ানের কথাতে রাজি হতেই হয়। চেংজুন এখানে বুদ্ধি করে ওকে বলে, তুমি কোম্পানি ফিরে যেতে পারো, কিন্তু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো তুমি কোম্পানির রিয়েল চেয়ারম্যান, তাই তো এরপর কোম্পানিতে সবকিছুই তোমার ডিসিশনে হবে। এরপর চেংজুন এবং লিলি যখন ওখান থেকে চলেই যাচ্ছিল, তখন লিলি ওর উপর রাগ দেখাতে শুরু করে এবং বলে, তুমি কি করে কোম্পানির সমস্ত ডিসিশন ওর হাতে ছেড়ে দিতে পারো? চেংজুন বলে, এতে সমস্যাটা কি? ও এমনিতেই প্রথম থেকে কোম্পানির চেয়ারম্যান ছিল, আমার চাওয়া বা না চাওয়াতে কিছুই এসে যায় না। লিলি তখন বলে, তাহলে কিছুদিন পরে যে আমাদের প্রজেক্টটা শুরু হবে, তার মধ্যে লিনিয়ান যদি কোনো সমস্যা খুঁজে বের করে, তাহলে ভেবেছো কি হবে? চেংজুন বলে, এরকম কোনো কিছুই হবে না, তুমি শুধু অপেক্ষা করো এবং দেখো। এরপরেই লিনিয়ান অফিসে ফিরে যায়। তখনই ওর সঙ্গে ওর আঙ্কেল দেখা করতে যায় এবং সে এমনই ভান করে যেন লিনিয়ানকে এখানে দেখে ওর আঙ্কেলের থেকে বেশি খুশি আর কেউ হয়নি। লিনিয়ান আঙ্কেলকে বলে, কোম্পানিতে আসার পর এটাই আমার প্রথম বোর্ড মিটিং, তাই মিটিংয়ে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে তুমি একটু আমাকে সাপোর্ট করো। ওর আঙ্কেল বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আরে আমরা তো একটা পরিবার নাকি। লিনিয়ান বোর্ড মিটিংয়ে গিয়ে জানতে পারে যেই তাংফেই প্রজেক্টের কথা চেংজুন এবং লিলি বলছিল, সেই প্রজেক্টের বস এখন আর এই কোম্পানির সঙ্গে কাজ করতে চায় না, কারণ তারা পুরনো সেই চেংজুনকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায়। মানে চেংজুন কাজ করলে তবেই ওরা এই প্রজেক্টে কাজ করবে। এসব কিছু থেকে লিনিয়ান বুঝতেই পারে কেন চেংজুন এত সহজে চেয়ারম্যানের পদটা তাকে ছেড়ে দিয়েছে। আসলে চেংজুন তো তার জন্য প্রথম থেকেই একটা বড় কুঁয়ো খুলে রেখেছে, আর তার আঙ্কেল যে তাকে সাহায্য করবে বলেছিল, সে ইচ্ছে করেই বোর্ড মেম্বারদের সঙ্গে ঝামেলা বাঁধাতে থাকে যাতে ওরা সবাই লিনিয়ানের এগেনস্টে কথা বলে। তাছাড়াও এই প্রজেক্টটা যদি না হয় ওদের অনেক টাকাই লস হয়ে যাবে। এইসব কিছু ঝামেলা দেখে লিনিয়ানের এতটাই বিরক্ত লাগছিল যে সে মিটিং রুম থেকে বেরিয়েই চলে আসে। পার্কিং লটে আসার আগে ওর একটু অসুস্থতাও লাগছিল, তাই ও বমি করে ফেলে। তারপর যখন ও পার্কিং লটে আসে, সেখানে লিলির পাঠানো কিছু গুন্ডারাও চলে আসে, কিন্তু সেই গুন্ডাগুলোর লিনিয়ানকে কিছু করার আগেই ওখানে শামু চলে আসে। শামু প্রথমে লিনিয়ানকে গাড়ির মধ্যে বসায়, তারপর গুন্ডাগুলোকে জিজ্ঞাসা করে তাদেরকে এখানে কে পাঠিয়েছে, কিন্তু ওরা কিছু উত্তর তো দেয়নি। শামু তখন ওদেরকে একটা ক্রেডিট কার্ড দেয় এবং বলে, এতে কোনো পিন দেয়া নেই, তোমরা এখান থেকে যত খুশি টাকা খরচ করতে পারো। তখন গুন্ডাগুলো ক্রেডিট কার্ডটা নেওয়ার জন্য হাত বাড়ায়, যেটা দেখে শামু প্রথমে ওদেরকে খুব ভালো করে মারে,
তারপর বলে, এই কার্ডটা তো আমি তোমাদেরকে দিচ্ছিলাম যাতে তোমরা কার্ডের টাকা দিয়ে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারো। কিছুক্ষণ পর লিলি যখন পার্কিং লটে আসে তখন সৌম্য ওর কাছে পৌঁছে যায়। সৌম্যকে দেখে লিলি জিজ্ঞাসা করে, তুমি কে? এর উত্তরে সৌম্য কিছু না বলে, তুমি লিনিয়ানকে মারার জন্য গুন্ডা কেন পাঠিয়েছিলে? ওর কথা শুনে লিলি তো শকড হয়ে যায়, কিন্তু তারপরে না জানার ভান করে বলে, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। কিন্তু সৌম্য তো আগে থেকেই জানে এইসব কিছু লিলিরই কাজ। তাই সৌম্যকে ওয়ার্নিং দেওয়ার জন্য একটা ছুরি নিয়ে লিলির হাতের উপর মারে, যেটা দেখে লিলি তো খুবই ঘাবড়ে যায়। কিন্তু তারপর দেখা যায় ও ছুরিটা লিলির দুটো আঙুলের মাঝখানেই মেরেছিল। পরের দিন সকালে যখন লিনিয়ানের ঘুম ভাঙে তখন সে দেখে সে সৌম্যর বাড়িতে আছে। এদিকে সৌম্য তার বডিগার্ডদেরকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল, তখনই ওখানে লিনিয়ান চলে আসে। লিনিয়ানকে এই পোশাকে দেখে বডিগার্ডগুলো শকড থেকে যায়, যেটা দেখে সৌম্য বডিগার্ডদেরকে আদেশ দেয়, তোমরা তোমাদের চোখ বন্ধ করে নাও। বডিগার্ডরাও সেটাই করে। এরপর সৌম্য তার কোটটা খুলে লিনিয়ানের পায়ে ঢেকে দিয়ে ওকে ওখান থেকে তুলে নিয়ে চলে যায়। পেছন থেকে বডিগার্ডগুলো আলোচনা করতে থাকে যে এই মেয়েটা কে হতে পারে, এ কি বসের গার্লফ্রেন্ড? সৌম্য প্রথমে ওকে কোল থেকে নামিয়ে ওকে জল খেতে দেয়। জল খাওয়ার পরেও লিনিয়ান যখন কিছু বলছিল না তখন সৌম্যকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে জিজ্ঞেস করবে না যে তোমার ড্রেস কে চেঞ্জ করেছে? লিনিয়ান বলে, না তার দরকার নেই। এটা শুনে সৌম্য ওর একদম কাছে চলে যায়, যেটা দেখে লিনিয়ান একটু নার্ভাস হয়ে পড়ে। কিন্তু তারপর সে ওর হাতের ফাঁক থেকে বেরিয়ে চলে আসে, যেটা দেখে সৌম্য স্মাইল করে। এরপর লিনিয়ান ওকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার কোম্পানি? সৌম্য বলে, হ্যাঁ এটাই আমার কোম্পানি। লিনিয়ান আবারও জিজ্ঞাসা করে, তোমরা কোনো মাফিয়া গ্রুপ নাও তো? তখন সৌম্য স্মাইল করে বলে, না, এটা ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার কোম্পানি। লিনিয়ান বলে, কালকে যা হয়েছে তা থেকে আমি ভালো করে বুঝতে পেরেছি কেউ আমার পেছনে লোক লাগিয়েছে, তাই আমার সেফটির জন্য একজন লোক চাই, কিন্তু কোম্পানির ভেতর থেকে আমি কাউকেই বিশ্বাস করতে পারছি না। সৌম্য তখন ওকে জিজ্ঞাসা করে, তার মানে কি তুমি আমাকে বলছো সাহায্য করতে? লিনিয়ান বলে, হ্যাঁ। সৌম্য ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিশ্বাস করো? লিনিয়ান বলে, তুমি আমাকে এর আগে দুবার বাঁচিয়েছো, তাই আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই, কিন্তু এখন আমার কাছে কিছু নেই, তাই কোম্পানি যখন আমি ফিরে পাবো তার 15% শেয়ার আমি তোমাকে দিতে রাজি। সৌম্য তখন ওকে জিজ্ঞাসা করে, তোমার কেন মনে হয় আমি তোমাকে সাহায্য করতে রাজি হব? লিনিয়ান তখন বলে, তোমার কাজের পরিবর্তে আমি তোমাকে এতটুকুই শেয়ার দিতে পারি। তাছাড়াও আমি এটা চাই তুমি আমার বাবাকে যেভাবে সাহায্য করতে এখন আমাকেও সেভাবেই সাহায্য করো। ওরা যখন কথাবার্তায় বলছিল তখনই একজন ফিমেল সেলিব্রিটি ওখানে চলে আসে এবং সে সৌম্যকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে ফোন করছিলাম, তুমি রিসিভ কেন করনি? তারপরেই সে লিনিয়ানকে দেখতে পায়। লিনিয়ানকে ভালো করে দেখে নেওয়ার পর ও সৌম্যকে আবারও জিজ্ঞাসা করে, এই মেয়েটাকে, আর ও কেন তোমার শার্ট পরে আছে? সৌম্য এই কথার কোনো উত্তর দেয়নি। তারপর ফিমেল সেলিব্রিটি এবং সৌম্যর কথাবার্তা থেকে আমরা জানতে পারি ওই ফিমেল সেলিব্রিটি অনেক দিন থেকেই সৌম্যকে বলছিল তার পার্সোনাল বডিগার্ড হতে। সৌম্য যদি এতে রাজি হয় ওই ফিমেল সেলিব্রিটির আন্ডারে যত সম্পত্তি আছে, যত শেয়ার আছে, সবকিছুই সে সৌম্যকে দিতে রাজি। এটা শুনে সৌম্য লিনিয়ানের কাছে যায় এবং ওকে বলে, তুমি শুনলে তো, এখন তুমিই বলো, তুমি যে অফার করেছো আর ও যা করছে তার মধ্যে কোনটা বেশি ভালো? সেই সেলিব্রিটি তখন বলে ওঠে, ও যা অফার করেছে আমি তার ডাবল তোমাকে দিতে রাজি, তুমি শুধু আমার বডিগার্ড হয়ে যাও। এরপর সৌম্য আস্তে আস্তে করে লিনিয়ানকে বলে, আমি তোমার সঙ্গে কাজ করতে রাজি যদি তুমি আমাকে একটা প্রমিস করো। লিনিয়ান জিজ্ঞাসা করে, কি প্রমিস? সৌম্য বলে, আমি তো সেটা এখনো ভেবে দেখিনি, কিন্তু তুমি কি প্রমিসটা করবে? লিনিয়ান তখন প্রমিস করেই ফেলে। সৌম্য বলে, তুমি তাহলে আমাকে একটা ছোট্ট ফেভার করে দাও। এইটা বলেই ও লিনিয়ানকে নিজের কাছে টেনে নেয় এবং সেই সেলিব্রিটিকে বলে, সরি, আমি শুধুমাত্রই আমার সুইট হার্টের বডিগার্ড হতে পারি। এইটা শুনেই সেলিব্রিটি রেগে ওখান থেকে চলে যায়। সেদিন যখন সৌম্য লিনিয়ানকে সিটবেল্ট পরায় সাহায্য করছিল ওদেরকে এতটা ক্লোজ ভাবে দূর থেকে চেংজুন দেখতে পাচ্ছিল, যেটা দেখে সে খুব রেগে যায় এবং সৌম্যকে মারার জন্য এগিয়ে আসে। কিন্তু ওর কিছু করার আগে সৌম্য বুঝতেই পেরে যায়, তাই উল্টে সেই সৌম্যর হাতে মার খেয়ে নেয়। এইসব কিছু দেখে লিনিয়ানের তো খুবই ভালো লাগছিল, কিন্তু নাটক করে ও আবার চেংজুনের আঘাতে মলম লাগিয়ে দেয় এবং এটাও বলে, সৌম্য আজ থেকে আমার বডিগার্ড। যেটা শুনে চেংজুনের তো খুবই বিরক্ত লাগে, কারণ সৌম্য এর আগে লিনিয়ানের বাবাকে সাহায্য করত এবং কোম্পানিতে কোনো রকম কোনো সমস্যা হলে সৌম্য সেটা খুব সহজেই ধরে ফেলতো। তাই সে লিনিয়ানকে বোঝাচ্ছিল সৌম্যকে বডিগার্ড হিসেবে রাখতে না, কিন্তু লিনিয়ান তো ওর কথা শোনেইনি, উল্টে ওকে বলে, সৌম্য আমার জীবন বাঁচিয়েছিল, তাই তো আমি ওকে বডিগার্ড হিসেবে রেখেছি, ও না থাকলে কালকে তো আমি মরেই যেতাম। ওর কথা শুনে চেংচুন বুঝেই যায় ওকে মারার পেছনে নিশ্চয়ই লিলির হাত আছে,
তাই বাড়ি ফিরে সে লিলিকেই মারতে শুরু করে এবং বলে, তোমার কারণেই শামু আজকে লিনিয়ানের বডিগার্ড। সেই শামু যে লিনিয়ানের বাবার সময়ও অ্যাসিস্ট্যান্ট এবং বডিগার্ড হিসেবে কাজ করত। ওর বাবা মারা যাওয়ার পর হঠাৎ করে শামু 3 বছরের জন্য কোথাও উধাও হয়ে গেছিল, কিন্তু কেন যে এখন ফিরে এসছে সেটাই বুঝতে পারছি না। পরের দিন লিনিয়ান খুব কনফিডেন্সের সঙ্গেই অফিসে পৌঁছে যায়। ওর সঙ্গে শামুও যাচ্ছিল। সামনে থেকে চেংজুন শামুর সঙ্গে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়। শামু হ্যান্ডশেক করার সময় এতটাই জোরে ওর হাতটা চেপে ধরে যে চেংজুনের অবস্থাই খারাপ হয়ে যায়। এরপরেই চেংজুন লিনিয়ানকে মিটিং এর ব্যাপারে বলে। লিনিয়ান তাই মিটিং এ চলে যায়। শামু ওর সঙ্গে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু চেংজুন ওকে আটকে দেয়। চেংজুন এইটাই ভাবছিল যে শামুকে যদি ও এখানে আটকে দেয় তাহলে লিনিয়ান একা কিছুই করতে পারবে না, এবং সে নিজে কোম্পানির মধ্যে কি কি খারাপ কাজ করেছে সেটাও নিশ্চয়ই লিনিয়ান ধরতে পারবে না। কিন্তু লিনিয়ান তো এবার পুরো তৈরি হয়েই এসেছিল, এবং এখানে আসার আগে শামু ওকে কোম্পানির মধ্যে কি কি হচ্ছে সেই সবকিছুর ডিটেলসে বলে দিয়েছিল। এবারে মিটিং এ তাই লিনিয়ান সব শেয়ার হোল্ডারগুলোর মুখ বন্ধ করে দেয় এবং এটাও ভালোভাবে বুঝিয়ে দেয় যে এই সব কিছুতে চেংজুনের হাত আছে। চেংজুন নিজেকে বাঁচানোর জন্য এই সব কিছুর দোষ লিলির ঘাড়ে চাপিয়ে দেয় এবং লিলিকেই কোম্পানি থেকে ফায়ার করে দেয়। এইসব ব্যাপারগুলো যখন লিলি জানতে পারে তখন ও শকড হয়ে যায় এবং চেংজুনকে জিজ্ঞাসা করে, আমাকে কেন কোম্পানি থেকে ফায়ার করছো, আমি কি করেছি? চেংজুন যখন কিছু একটা বলতেই যাচ্ছিল ও দেখে যে পেছন দিক থেকে লিনিয়ান আসছে, তাই সে লিনিয়ানকে দেখানোর জন্য লিলিকে একটা কষিয়ে চড় মারে, যেটা দেখে লিনিয়ানও নাটক করে বলে, আরে তুমি কেন এরকম করছো, আমি তো লিলিকে ক্ষমা করে দিয়েছি, ও নিশ্চয়ই ভুল করে এসব কিছু করে ফেলেছে। এইসব কিছুর পর লিনিয়ান অফিসিয়ালি ওদের কোম্পানির সিইও হয়ে যায়। রাতে চেংজুন লিলির সঙ্গেই সময় কাটাচ্ছিল, যেখানে লিলি দুঃখ করছিল যে তার জবটা চলে গেছে। এদিকে চেংজুনের মাথায় তো এটাই ঘুরছিল যে সে কি করে তাড়াতাড়ি করে লিনিয়ানকে বিয়ে করে নেবে, যাতে লিনিয়ানের হাতে থাকা শেয়ারগুলো সে পেয়ে যায়। ব্যাপারটা যখন লিলি জানতে পারে তখন সে চেংজুনকে এরকমটা করতে বারণ করে। ঠিক তখনই চেংজুনকে লিনিয়ান ফোন করে এবং ওকে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় আছো? চেংজুন ওকে মিথ্যে বলে দেয় যে আমি অফিসে ওভারটাইম করছি। লিনিয়ান তো ভালো করেই জানতো চেংজুন ওকে মিথ্যে কথা বলছে, তাই সে চেংজুনকে বলে, আমি অফিসে তোমার জন্য ডিনার তৈরি করে নিয়ে যাচ্ছি। এটা শুনেই চেংজুন ঘাবড়ে যায় এবং তাড়াহুড়ো করে অফিসে পৌঁছে যায়। এইদিকে আমরা লিনিয়ানকে দেখবো যে খুব শান্তভাবে শাওমুর সঙ্গে বসেছিল। সেদিন শাওমু লিনিয়ানকে একটা ব্রেসলেট দেয় যাতে অডিও রেকর্ডার এবং ট্র্যাকার ছিল। শাওমুর লিনিয়ানকে এটা দেওয়ার কারণটা ছিল যে লিনিয়ান যদি হঠাৎ করে কোনোদিন কোনো বিপদে পড়ে তাহলে এই ব্রেসলেটের সাহায্যে শাওমু তাড়াতাড়ি লিনিয়ানের কাছে পৌঁছে যাবে। এরপর শাওমু স্নান করতে চলে যায়। এদিকে লিনিয়ান এক্সারসাইজ করছিল, কিন্তু এক্সারসাইজ করতে গিয়েও যখন পড়ে যায় তার অ্যালার্মটা শাওমু শুনতে পায়। শাওমু তাই তাড়াহুড়ো করে বাইরে আসে। তারপরে লিনিয়ানের পায়ে মলম লাগাতেও শুরু করে। শাওমুকে এরকম শার্টলেস অবস্থায় দেখে লিনিয়ান একটু অকওয়ার্ড ফিল করে। এরপর শাওমু ওর জন্য খাবারও রান্না করে, যেগুলো দেখে লিনিয়ানের খুব ভালোই তো লাগছিল, কিন্তু লিনিয়ান তার ইমোশনকে কন্ট্রোল করে শাওমুকে বলে, তুমি শুধুমাত্রই আমার বডিগার্ড, তাই তোমাকে আমার জন্য রান্না করে দিতে হবে না, কারণ এটা তোমার ডিউটির মধ্যে পড়েই না। এবং লিনিয়ান শাওমুকে তার সঙ্গে শুধুমাত্রই প্রফেশনাল রিলেশন রাখতে বলে। তখন শাওমু ওকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হচ্ছে আমি প্রফেশনাল নই, নাকি তুমি প্রফেশনাল নও? ওর কথা শুনে লিনিয়ান আবারও একবার অকওয়ার্ড ফিল করে, তাই তো সে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে ওখান থেকে চলে যায়। ও চলে যাওয়ার পর শাওমু ভাবে, আমার বিহেভিয়ার দেখে কি লিনিয়ান বুঝতে পেরে গেছে যে আমি তাকে পছন্দ করতে শুরু করেছি? এদিকে লিনিয়ান নিজেকে শান্ত করে বলছিল, আমি দ্বিতীয়বার কোনো রিলেশনেই জড়াতে চাই না, আমি শুধু আমার বদলা নিতে চাই। ঠিক তখনই ওকে চেংজুন ফোন করে এবং জিজ্ঞাসা করে ও কোথায়। লিনিয়ান বলে, আমার আজকে শরীরটা একটু খারাপ লাগছে তাই আমি আর অফিসে যাইনি। কিন্তু আসলেই তো লিনিয়ান প্রথম থেকে কখনোই অফিসে যাওয়ার কথা ভাবেনি। এদিকে ব্যাপারটা দেখে চেংজুনের একটু সন্দেহ লাগে, তাই তো সে পরের দিনে লিলিকে জোর করে এই ভ্যাকেশনে পাঠিয়ে দেয়। আসলে ও ভেবেছিল যে লিলির কারণেই বোধহয় লিনিয়ান ওর সঙ্গে এইরকম বিহেভটা করছে। পরের দিন শাওমু লিনিয়ানকে জানিয়ে দেয় যে চেংজুন লিলিকে ভ্যাকেশনের জন্য পাঠিয়ে দিয়েছে। ঠিক তখনই চেংজুন অফিসে আসে এবং সে লিনিয়ানের সঙ্গে আলাদা করে কথা বলতে চায়, যেটা শুনে শাওমু ওখান থেকে চলে যায়। চেংজুন লিলিকে তাদের ওয়েডিং ফটোশুট দেখিয়ে বলে, হঠাৎ করে তোমার যদি অ্যাক্সিডেন্ট না হয়ে যেত তাহলে এতদিনে আমাদের বিয়ে হয়ে যেত এবং আমাদের কয়েকটা বাচ্চাও হয়ে যেত। চেংজুন ওর সামনে অনেকটা নাটক করে কান্নাকাটিও করতে শুরু করে, যেসব কিছু লিনিয়ান খুব ভালোভাবে বুঝতে পারছিল। এখানে চেংজুন আবারও লিনিয়ানকে বিয়ের কথা বলে, কিন্তু লিনিয়ান এই বিয়ের কথাটাকে এড়ানোর জন্য চেংজুনকে বলে, আমি এতদিন কোমায় ছিলাম, তারপর থেকে সবকিছু কেমন নতুন লাগছে, আর আমাদের মধ্যেও অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে,
তাই আমার মনে হয় আমাদের। এইটা শুনেই চেংজুন ভাবে যে লিনিয়ান বোধহয় ওর সঙ্গে ব্রেকআপ করতে চাইছে, কিন্তু লিনিয়ান বলে, আরে তুমি কি ভাবছো, আমি তোমার সঙ্গে কেন ব্রেকআপ করব? আমি তো বলতে চাইছিলাম যে আমাদের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে, যেটা মেটানোর জন্য আমাদের একটা ভ্যাকেশনে যাওয়া উচিত। এতে চেংজুনও রাজি হয়ে যায়। ওরা যখন গাড়িতেই যাচ্ছিল তখনই লিলি চেংজুনকে একটা ছবি পাঠায়, যেই ছবিটা লিলি তার হোটেলের বাইরে থেকে তুলেছিল। গাড়ি থেকে নামার পর চেংজুন শকড হয়ে যায়, কারণ লিনিয়ানো ওকে ঠিক একই হোটেলেই নিয়ে এসেছিল। তাই তো হোটেলের মধ্যে যাওয়ার সময় চেংজুন লিনিয়ানকে মানাতে শুরু করে যে আমরা এই হোটেল থেকে অন্য কোথাও চলে যাই, চলো। ওর কথাই লিনিয়ান বলে, কিন্তু এইটা তো তোমার ফেভারিট হোটেল, তাই না? এখানেই তো আমরা হানিমুনে আসার প্ল্যানিং করেছিলাম। ওরা যখন কথাবার্তাই বলছিল তখনই চেংজুন লিলিকে সামনে থেকে আসতে দেখে, যেটা দেখে ও ঘাবড়ে গিয়ে ওখানে থাকা একটা ছাতা তুলে নিয়ে লিনিয়ানের মুখের সামনে ধরে, যাতে লিনিয়ান লিলিকে না দেখতে পায়, এবং সে ততক্ষণই অপেক্ষা করে যতক্ষণে না লিলি ওখান থেকে চলে যাচ্ছে। তারপরেই ওখানে শাওমু চলে আসে, যে লিনিয়ানকে বলে, চলো তোমার রুম রেডি হয়ে গেছে। শাওমুকে এখানে দেখে চেংজুন অনেকটাই শকড হয়ে যায় এবং জিজ্ঞাসা করে ও এখানে কি করছে। লিনিয়ান বলে, আরে ও তো আমার 24 ঘন্টার বডিগার্ড, তাহলে এখানে কেন আসবে না? রুমের দিকে যেতে যেতে চেংজুন লিলিকে টেক্সট করে জানায়, তুমি তাড়াতাড়ি করে এই হোটেলটা পরিবর্তন করে নাও। চেংজুন তো আরো শকড হয় তখন যখন ও জানতে পারে যে লিনিয়ান এবং ওর রুম আলাদা। ও যখন এই ব্যাপারে কিছু একটা বলতেই যাবে ভাবছিল, তখনই লিলি ওকে ফোন করে। যেতে দেখে চেংজুন তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে এবং লিলিকে এই হোটেল থেকে অন্য কোনো হোটেলে চলে যেতে বলে। এদিকে শামু লিনিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ করে চেংজুনের সঙ্গে ভেকেশনে কেন এসেছো? এখনো কি তোমার তার প্রতি ফিলিংস আছে? শামু এটা জিজ্ঞাসা করছিল কারণ ও একটু জেলাস ফিল করছিল। লিনিয়ান বলে, ফিলিংস আর ওর প্রতি কখনোই না। আমি ওর সঙ্গে এখানে এসেছি যাতে ও আমাদের বিয়ের ব্যাপারে আর কিছু কথা না বলে। তাছাড়াও আমি ভালো করেই জানি লিলিও এই হোটেলেই আছে। তখনই লিনিয়ানকে চেংজুন টেক্সট করে এবং বলে, তুমি নিচে আসো, তোমার জন্য আমি একটা সারপ্রাইজ রেডি করেছি। তাই তো লিনিয়ান নিচে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে ওর একটু অদ্ভুতই লাগছিল। তখনই চেংজুন ওর সামনে চলে আসে এবং সে খুব অদ্ভুতভাবে ড্যান্স করতেও থাকে, যাতে সে লিনিয়ানকে ইমপ্রেস করতে পারে। ওর ড্যান্স দেখে লিনিয়ান তো হাসতেই শুরু করে। ড্যান্স শেষ করার পর চেংজুন ওকে কিস করতে চাইছিল, কিন্তু লিনিয়ান ওকে থামিয়ে দিয়ে ওর সঙ্গে একটা ইন্টিমেট ভাবে ছবি তোলে, যেই ছবিটাকে সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। ছবিটা দেখেই লিলি খুবই জেলাস ফিল করে, তাই তো সে এই হোটেল থেকে আর কোথাও যায়নি। লিনিয়ান তো এইসব কিছু ইচ্ছে করেই করেছিল, যাতে লিলিকে জেলাস ফিল করাতে পারে। রাতে যখন ওরা একসঙ্গে ডিনার করতে বসে তখনই বারবার করে লিলি চেংজুনকে টেক্সট করতে শুরু করে। এই কারণেই চেংজুন লিনিয়ানের সঙ্গে বিয়ের কথা আর বলতেই পারেনি। কিন্তু এতে চেংজুন কোনো রিপ্লাই করছে না দেখে লিলি এবার ওকে থ্রেট দিতে শুরু করে, যেটা দেখে চেংজুন ঘাবড়েই লিলির সঙ্গে দেখা করতে চলে যায় এবং লিলিকে বোঝাতে শুরু করে যে তুমি এই হোটেল থেকে অন্য কোথাও চলে যাও, নাহলে লিনিয়ান আমাদেরকে একসঙ্গে দেখে ফেলবে, তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। লিলি এইসব কথায় পাত্তা না দিয়ে ওর সঙ্গে রোমান্স করার চেষ্টা করছিল, যেটা দেখে চেংজুন একটু রেগেই ওকে বকে দেয়। আর তারপর তাড়াহুড়ো করে আবারও লিনিয়ানের কাছে পৌঁছে যায়। সে আবারও লিনিয়ানের সঙ্গে ডিনার করতে শুরু করেছে কি লিলি আবার চেংজুনকে টেক্সট করতে শুরু করে। এইবারে সে চেংজুনের ওয়াশরুম থেকে তার একটা ছবি চেংজুনকে পাঠিয়েছিল এবং চেংজুনকে এইটা বলেও থ্রেট দিচ্ছিল যে তুমি যদি এক্ষুনি আমার কাছে না আসো তাহলে আমি এই ছবিটা লিনিয়ানকেও পাঠিয়ে দেব। যেই টেক্সটটা দেখার পর ঘাবড়ে গিয়ে চেংজুন তখনই লিলির কাছে আবারও ফিরে যায়। রুমে ফিরে ও লিলির সঙ্গে কিছু একটা কথা বলতেই যাবে কি বাইরে থেকে লিনিয়ান ওর দরজায় নক করতে শুরু করে এবং বলে যে আমি ভালো করে জানি তুমি ভেতরে আছো, তাড়াতাড়ি করে দরজা খুলো। এইটা শুনেই চেংজুন তো শকড হয়ে যায় এবং লিলিকে বলে তুমি তাড়াতাড়ি কোথাও একটা লুকিয়ে পড়ো। লিলি লুকিয়ে পড়ার পর চেংজুন দরজা খোলে। লিনিয়ান ভালো করেই জানে রুমের মধ্যে লিলি আছে, তাই তো সে ইচ্ছে করেই চেংজুনের রুমে এদিক থেকে ওদিক ঘুরতে শুরু করে এবং বলে তোমার রুমটা আমার রুমের থেকে অনেক বেশি সুন্দর, এর অ্যাঙ্গেল সুন্দর, এখানে লাইট বেশি লাগে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরির পরেও যখন ও লিলিকে খুঁজে পায় না তখন ও ওয়াশরুমের মধ্যে যায় এবং সেখানেই সে বাথটাবের মধ্যে লিলিকে লুকিয়ে থাকতে দেখে। তাই তো সে ইচ্ছে করে ওয়াশরুমের মধ্যে অনেকটা স্লো ভাবে নিজের হাত ধুতে শুরু করে। এইভাবে অনেকক্ষণ হাত ধোয়ার পর ও চেংজুনকে বলে আমার তো পেট ভরে গেছে, তাই আমি এবার ঘুমোতে যাচ্ছি। লিনিয়ান চলে যাওয়ার পর লিলি বাথটাব থেকে উঠে আসে, কিন্তু এতক্ষণ জলে তলায় থাকার জন্য ওর অবস্থা তো খারাপ হয়ে যায়। চেংজুন লিলিকে নিজে থেকে হসপিটালে না নিয়ে গিয়ে লিলিকে একটা গাড়িতে তুলে দেয়। লিলি এখানে ওকে কিছু একটা বলার চেষ্টাও করছিল, কিন্তু ওর মুখ থেকে কোনো আওয়াজ না বেরিয়ে বাবলস বেরোতে থাকে।
এইসব কিছু দূর থেকে লিনিয়ানও দেখছিল এবং সে অনেকটা মজাও পাচ্ছিল। তখনই ওর কাছে শাওমু চলে আসে এবং ওর হাত ধরে ওকে জোর করেই দূরের দিকে নিয়ে যায়। তারপর সেই সোশ্যাল মিডিয়ার ছবিটা দেখিয়ে ওকে জিজ্ঞাসা করে, তুমি কি করে চেংজুনকে তোমার গালে কিস করতে দিয়েছো? লিনিয়ান বলে, ও শুধুমাত্র গালেই তো কিস করেছে, এটা আমার কাছে কোনো ব্যাপার নয়, আর তাছাড়া আমি এসব কিছু লিলিকে জেলাস করার জন্য করেছি। ওর কথায় শাওমু অনেকটা রেগে যায় এবং লিনিয়ানকে বলে, তার মানে তোমাকে যে কেউই কিস করতে পারে আর তাতে তোমার খারাপ লাগবে না? লিনিয়ান বলে, হ্যাঁ। এটা শুনেই শাওমু ওর একদম কাছে চলে যায় এবং ওকে হঠাৎ করেই কিস করে বসে। এতে লিনিয়ান অনেকটাই রেগে যায় এবং শাওমুকে দূরের দিকে ঠেলে দিয়ে ওকে একটা চড় মারে এবং বলে, তুমি শুধুমাত্রই আমার একটা বডিগার্ড, নিজের ইমোশনকে যদি কন্ট্রোল করতে না পারো তাহলে কাল থেকে কাজে আসার দরকার নেই। এইটা বলে লিনিয়ান ওখান থেকে চলে যায়। কিন্তু ও রুমে ফিরে দেখে চেংজুন ওর সঙ্গে হানিমুন করার জন্য পুরো রুমটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করে ফেলেছে। অবশ্যই এইসব কিছু লিনিয়ানের পছন্দ ছিল না, তাই সে চেংজুনকে নাও বলে, কিন্তু চেংজুন ওর ওপর জোর করতে শুরু করে। চেংজুন যখন ওর সঙ্গে জোর করার চেষ্টাই করছিল তখনই লিনিয়ানের হাতে থাকা ব্রেসলেটটা প্রেস হয়ে যায়। এর ফলে শাওমু তখনই ওই রুমে চলে আসে। সে প্রথমেই চেংজুনকে লিনিয়ানের থেকে দূরে করে আর তারপর চেংজুনকে খুব ভালো করেই মারে, যেটা দেখে চেংজুন অনেকটাই রেগে যায় এবং শাওমুকে বলে, তুমি এরকম কেন করছো? আমি তো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে রোমান্স করার চেষ্টা করছি, তুমি কেন মাঝখানে চলে আসছো? ওর কথায় কোনো উত্তর না দিয়ে শাওমু লিনিয়ানের দিকে তাকায়। লিনিয়ান এখানে শাওমুর সাপোর্টেই কথা বলে এবং বলে যে ও আমার বডিগার্ড, তাই ও আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। এটা বলে লিনিয়ান রুমের মধ্যে চলে যায়, যেটা দেখে চেংজুন আবারও শাওমুকে রাগ দেখানোর চেষ্টা করছিল, কিন্তু শাওমুর একটা তাকানোতেই ও খুব ভয় পেয়ে যায়। রাতে লিনিয়ান শুয়ে শুয়ে আজকে যা কিছু হয়েছে সবকিছুই মনে করে, আর এটাও ভালোভাবে সে বুঝতে পারে যে শাওমু ওকে কতটা পছন্দ করে, তাই ওর মনে শাওমুর জন্য একটু ফিলিংস তৈরি হয়। ও যখন রুমের দরজা খুলে বাইরে আসে দেখে শাওমু ওকে প্রোটেক্ট করার জন্য ওখানেই দাঁড়িয়ে আছে। শাওমু ওকে প্রমিস করে আজকে লিনিয়ানের সঙ্গে যা কিছু হয়েছে সে এরকম আর কোনোদিন কাউকেই করতে দেবে না। লিনিয়ান তখন বলে, চেংজুনের মাথা থেকে বিয়ের ভূত নামাতে তোমাকে আমাকে একটু সাহায্য করতে হবে। আমি চাই তুমি এমন নাটক করো যেন তুমি আমাকে পছন্দ করো, তাহলেই চেংজুন এইসব কিছু নিয়ে চিন্তায় পড়ে যাবে এবং এইভাবে ও বিয়ের ব্যাপারেও ভুলে যাবে। ওর প্রপোজালে শাওমু অনেকটাই খুশি হয়, কারণ ওর অ্যাক্টিং করার কি দরকার, ও তো সত্যিই লিনিয়ানকে পছন্দ করে। পরের দিন সকালে যখন লিনিয়ান ওয়ার্কআউট করছিল তখনই ওর কাছে চেংজুন পৌঁছে যায় এবং আগের দিন রাতে করা বিহেভিয়ারের জন্য ওর কাছে ক্ষমা চায়। তারপর সে এটাও বলে, তুমি শাওমুকে কাছ থেকে বের করে দাও, তার বদলে নতুন কোনো বডিগার্ড রেখে দাও। এটা বলেই চেংজুন তার আনা ছেলেগুলোকে লিনিয়ানকে দেখায়। ও যখন সবার ব্যাপারে লিনিয়ানকে বলতেই শুরু করে তখনই ওখানে শাওমু চলে আসে। এরপরেই তো চেংজুন জানতে পারে যে এই ছেলেগুলো আসলে শাওমুর আন্ডারে কাজ করে, তাই জিয়াওয়ের একটা নির্দেশে ওরা সবাই ওখান থেকে চলে যায়। এরপরে জিয়ামু চেংজুনের সামনেই লিনিয়ানকে জুতো পরিয়ে দেয়। ওদেরকে এইরকম ভাবে লাভিটাভি হতে দেখে চেংজুন তো খুবই রেগে যায়, তাই তো সে লিনিয়ানকে বলে, চলো আমার সঙ্গে, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। এরপরেই চেংজুন লিনিয়ানকে ব্রাইডাল ড্রেস ট্রাই করতে নিয়ে যায়। লিনিয়ানের তো ড্রেস ট্রাই করার ইচ্ছে ছিল না, কিন্তু চেংজুন ওকে জোর করে ড্রেস ট্রাই করতে পাঠায়। তারপর নিজেও চেঞ্জিং রুমে চলে যায়। তখনই ওই শপের ডিজাইনার ওখানে চলে আসে, যে শাওমুকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে ও ভাবে যে এই বোধহয় লিনিয়ানের ফিয়ন্সি হবে, তাই সে শাওমুকে তাদের শপের বেস্ট সুইটটাই ট্রাই করতে দেয়। শাওমু যখন সুইটটা পরে বাইরে আসে তখন সামনে থেকে লিনিয়ানও তার ড্রেস পরে চলে আসে। লিনিয়ানকে দেখে শাওমু তো ওকেই দেখতে থাকে। এদিকে শপের বাকিরা তো ওদেরকেই পারফেক্ট কাপল বলতে শুরু করে। চেংজুন এসে যখন এইসব ব্যাপার দেখে তখন তো তার মাথা খারাপ হয়ে যায়, তাই সে শাওমুকে লিনিয়ানের থেকে দূরে থাকতে বলে। শাওমু চেংজুনকে বলে, এখনো লিনিয়ানের তোমার সঙ্গে বিয়ে হয়নি, তার মানে লিনিয়ানকে এখনো যে কেউ প্রপোজ করতে পারে, তাই আমি তোমাকে বলছি আজকে থেকে অফিসিয়ালি আমি লিনিয়ানের মন জেতার চেষ্টা করব। এইসব কিছু শুনে চেংজুন অনেকটাই নার্ভাস হয়ে যায়, তাই সে লিনিয়ানকেই জিজ্ঞাসা করে, তুমি বলো আমাদের মধ্যে তুমি কাকে বেছে নেবে? লিনিয়ানের কাছে এটা কঠিন প্রশ্ন ছিল, তাই সে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে ওখান থেকে যেতে শুরু করে, কিন্তু যেতে গিয়ে ওর হিলটা সিঁড়িতেই আটকে যায়। ও যখন পড়েই যাচ্ছিল তখনই শাওমু এসে ওকে ধরে। তারপর সে সবার সামনে লিনিয়ানকে কিসও করে, যেটা দেখেই চেংজুনের মাথা খারাপ হয়ে যায়। পরের সিনেই যখন শাওমু এবং লিনিয়ান গাড়িতেই ছিল তখন লিনিয়ান ওকে জিজ্ঞাসা করে, তুমি এরকম কেন করলে? আমি তোমাকে শুধুমাত্রই অ্যাক্টিং করতে বলেছি, আর কিছুই নয়। শাওমু তখন হেসেই বলে, আরে অ্যাক্টিং করতে গেলেও আমাকে এইসব কিছু তো করতেই হবে, না হলে আমাদের অ্যাক্টিংটা রিয়েল কি করে লাগবে? এইসব কিছু বলতে বলতে শাওমুর একদম কাছে চলে যায় সিট বেল্ট পরানোর জন্য, যেটা দেখেই লিনিয়ানের হার্টবিট বেড়ে যায়।
তারপরে সে শাওমুকে তার থেকে দূরে করে দিয়ে ওকে ওদের প্রফেশনাল লাইফের ব্যাপারে অনেক জ্ঞান দিতে শুরু করে। তারপর সে গাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতেই বাড়ির দিকে যেতে শুরু করে। কিন্তু যখন ও হেঁটে হেঁটেই যাচ্ছিল তখনও ওর মাথায় জিয়াউমুর কথা ঘুরছিল। এইরকম অন্যমনস্ক ভাবে যখন ও রোড ক্রস করতেই যাচ্ছিল তখনই আরেকটু হলেই একটা গাড়ি ওকে ধাক্কা দিয়ে দিত। কিন্তু জিয়াউমু এসে ওকে বাঁচিয়ে নেয় এবং ওকে বাঁচাতে গিয়ে তার গায়ে আঘাত লেগে যায়। বাড়ি গিয়ে তাই লিনিয়ান জিয়াউমুর শার্ট খুলতে শুরু করে, যেটা দেখে জিয়াউমু বলে, এবার কিন্তু তুমি তোমার লিমিট ক্রস করে যাচ্ছ, আমাদের রিলেশনটা তো প্রফেশনাল হওয়া উচিত। এইটা শুনে লিনিয়ান ওকে একটা ধমক দিয়েই চুপ করিয়ে দেয়। তারপর ওর শার্ট খুলে ওর আঘাত লাগা জায়গাগুলোতে মেডিসিন লাগিয়ে দেয়। যেটা সুযোগ নিয়ে জিয়াউমু আরো একবার ওর সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। এবার তো লিনিয়ান ভাবছিল যে জিয়াউমু ওকে কিস করেই দেবে, তাই সে চোখও বন্ধ করে নেয়। কিন্তু জিয়াউমু এবারে ওকে আর কিস করেনি। আসলে জিয়াউমু লিনিয়ানের সঙ্গে একটু মজা করছিল। এদিকে হোটেলে যখন চেংজুন লিনিয়ানের জন্য খাবার নিয়ে যায় তখনও জানতে পারে যে লিনিয়ান তো অনেক আগেই এই হোটেল থেকে চেক আউট করে চলে গেছে। যেটা শুনেই চেংজুন শকড হয়ে যায়। রাতে যখন লিনিয়ানের খিদে লাগে তখন সে জিয়াউমুর কাছে যায়, কিন্তু জিয়াউমু বলে, আমি তোমার জন্য রান্না করতে পারবো না, কারণ লিনিয়ানই তো আগের দিন ওকে রান্না করতে বারণ করেছিল। ওর কথা শুনে লিনিয়ান নিজেই রান্না করতে চলে যায় এবং রান্না করতে গিয়ে নিজের হাতও পুড়িয়ে ফেলে। জিয়াউমু আর কতক্ষণই তার মনকে শক্ত করে রাখবে। সে এইসব কিছু দেখে লিনিয়ানের জন্য খাবার রান্নাই করে। রান্না করার পর ও লিনিয়ানের অনেকটাই কাছে চলে যায়। এবারেও লিনিয়ান ভাবছিল যে জিয়াউমু এবার নিশ্চয়ই ওকে কিস করবে, কিন্তু জিয়াউমু ওর মুখে লেগে থাকা সসটা পরিষ্কার করে দিয়েই ওখান থেকে চলে যায়। যেতে দেখে লিনিয়ান আবারও একটু অকওয়ার্ড ফিল করে। এবারে লিনিয়ান নিজেকে আর কন্ট্রোল করেনি। শামু শাওয়ার নিয়ে বেরিয়ে এলেই সে নিজে থেকে গিয়ে শামুকে কিস করে। এরপর ওরা দুজন একে অপরকে কিস করতেই থাকে। কিন্তু তখনই কেউ ডোরবেল বাজায়, যার কারণে শামু গিয়েই দরজাটা খোলে। দেখা যায় বাইরে চেংজুন দাঁড়িয়ে আছে। চেংজুন শামুকে এত রাতে এখানে দেখে অনেকটাই শকড হয়ে যায়। তাই তো শামু এবং লিনিয়ানের সম্পর্কের ব্যাপারেও প্রশ্ন তোলে। লিনিয়ান নাটক করেই বলে, কোমা থেকে উঠে আসার পর তোমাকে না কেমন একটা অদ্ভুত লাগে, আগে তো তুমি এইভাবে আমাকে প্রশ্ন করতে না, তাই আমার মনে হচ্ছে আমাদের রিলেশনশিপটাকে একটু সময় দেওয়া দরকার। বেচারা চেংজুন এতে আর কি বলবে, সেটাই পুরো রাগটা শামুর উপরেই দেখাতে থাকে এবং শামুকে বলে, তুমি আমাদের মাঝখানে এসে কখনোই খুশি হবে না। সিয়াও তখন অনেকটা অ্যাটিটিউডের সঙ্গেই চেংজুনকে বলে, দেখো লিনিয়ান যদি তোমাকে পছন্দ না করে সেখানে আমি কি করতে পারি। চেংজুন গিয়ে লিলির কাছে নাকি কান্না কাঁদতে শুরু করে, যেটা থেকে লিলি শকড হয়ে যায় এবং বলে, তুমি না আমাকে পছন্দ করো, তাহলে লিনিয়ান কার সঙ্গে থাকলো না থাকলো তাতে তোমার কি যায় আসে। এদিকে শামু আবারও লিনিয়ানের কাছে ফিরে গিয়ে তাদের অসম্পূর্ণ রোমান্সটাকে কমপ্লিট করার চেষ্টা করছিল, কিন্তু আমরা দেখতে পাবো ততক্ষণে লিনিয়ানের মুড চেঞ্জ হয়ে গেছিল। তাই তো সে শামুকে বলে, এখনো আমার এবং চেংজুনের ব্রেকআপ হয়নি, আর আমি ততদিন চেংজুনের সঙ্গে ব্রেকআপ করব না যতদিন না আমি কোম্পানির শেয়ারগুলো আমার হাতে ফিরে পাচ্ছি। তাছাড়াও তুমি আমার বডিগার্ড মাত্র, তাই এইসব কিছু থেকে তোমার দূরে থাকাই উচিত। শুধু এটুকুই নয়, লিনিয়ান তো এখানে শামুকে কিছুদিনের জন্য ছুটিও দিয়ে দেয়। এইসব কিছু থেকে শামুর অনেকটাই মন খারাপ হয়ে যায়। তখনই শামুর কাছে ওর অ্যাসিস্ট্যান্টের ফোন আসে এবং অ্যাসিস্ট্যান্ট ওকে জানায় কোনো এক মিস্টার হে ওর সঙ্গে দেখা করার জন্য ওয়েট করছে। এবারে এই মিস্টার হেটাকে সেটা তো আমরা পরে গিয়ে জানতে পারবো। পরের দিন সকালে লিলি চেংজুনকে বলে, চলো আমরা লিনিয়ানের কাছ থেকে সমস্ত টাকা বের করে বিদেশে চলে যাই। কিন্তু এখন তো লিনিয়ানকে পাওয়াটা যেন চেংজুনের জেদ হয়ে বসেছিল এবং সে যে কোনো উপায়ে লিনিয়ানকে বিয়ে করতে চাইছিল। এতে যখন লিলি রাজি হচ্ছিল না তখন চেংজুন ওকে থ্রেট দিয়ে বলে, তুমি আমার ওয়াইফ হওয়ার যোগ্যই নও, আর তাছাড়াও তুমি যদি আমার সঙ্গে ঠিকঠাক বিহেভ না করো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব। এইসব কিছু থেকে লিলি অনেকটাই রেগে যায়। আর রাগটা হয়েছিল লিনিয়ানের উপর, যে লিনিয়ান এত কিছু হওয়ার পরেও সবকিছু আবার কি করে ফিরে পেতে পারে। তাই তো সে তার পোষা গুন্ডাগুলোকে দিয়ে লিনিয়ানকে কিডন্যাপ করায় এবং সেই গুন্ডাগুলোকে এটাও অর্ডার দেয় যে ওরা যেন লিনিয়ানের খুব বাজে একটা ভিডিও তৈরি করে। তাই তো সেই ছেলেগুলো ক্যামেরা অন করে লিনিয়ানের সঙ্গে খুব বাজে বিহেভ করতে শুরু করে। এখানে লিনিয়ান অনেক চেষ্টা করে তার ব্রেসলেটে থাকা বাটনটা প্রেস করেই ফেলে, যার ফলেই তো শামু ওখানে ঠিক সময়েই পৌঁছে যায়। এখানে জিয়ামু সেই গুন্ডাগুলোকে তার টিম মেম্বারের হাতে ছেড়ে দিয়ে সে লিনিয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। বাড়ি ফেরার পরেও লিনিয়ান অনেকটাই ঘাবড়েছিল, তাই সে জিয়ামুকে তার থেকে দূরে যেতেই দিচ্ছিল না। আর এখানে লিনিয়ান ইমোশনাল হয়ে জিয়ামুর সঙ্গে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে যখন লিনিয়ানের ঘুম ভাঙে তখন ও বুঝতে পারে ইমোশনাল হয়ে ও কতটা বড় ভুল করে ফেলেছে। তাই জিয়ামু ঘুমিয়ে আছে দেখে ও জিয়ামুর থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু জিয়ামুও তক্ষুনি ঘুম থেকে উঠে পড়ে এবং ওকে টিচ করতে থাকে। লিনিয়ান অনেকটাই অকওয়ার্ড ফিল করে,
কিন্তু তবুও সে কোনো রকম রুম থেকে বেরিয়ে যায়। সেদিন যখন ও জিয়ামুর সঙ্গে অফিসে পৌঁছায় তখন দেখে অফিসের সব এমপ্লয়িরাই ওকে দেখছে। লিনিয়ানের কিছু বুঝে ওঠার আগেই ওখানে চেংজুন চলে আসে, যে সবার সামনেই লিনিয়ানকে প্রপোজ করে। এখানে অবশ্যই সবার সামনে লিনিয়ান না করতে পারবে না, তাই ও বাধ্য হয়েই চেংজুনের আনা আংটিটা পরে ফেলে, যেগুলো দেখে জিয়ামু অনেকটাই জেলাস ফিল করে। তখন লিনিয়ান শাওমুকে বোঝাতে শুরু করে। সে এটা বলে চেংজুনের বিশ্বাস জেতার জন্য আমাকে তো ওর এই প্রপোজালে রাজি হতেই হতো, তবেই তো আমি ওর কাছ থেকে আমার শেয়ারগুলো ফিরে পাবো। ওর কথা শুনে জিয়ামু তো আরোই রেগে যায় এবং বলে, তার মানে কোম্পানিটা ফিরে পাওয়ার জন্য যদি তোমাকে চেংজুনকে বিয়ে করতে হয় তাহলে কি তুমি সেটাই করবে? ওর এই প্রশ্নে লিনিয়ান কোনোই উত্তর দেয়নি। সেদিন অফিসে চেংজুন আর একজন মেয়ে এমপ্লয়ির সঙ্গে খুব বাজে বিহেভ করে, যেটা দূর থেকে লিনিয়ানও দেখে ফেলে। তাই চেংজুন ওখান থেকে চলে যাওয়ার পর লিনিয়ান মেয়েটার কাছে যায় এবং মেয়েটার কাছ থেকে সবকিছু জেনে নেওয়ার পর মেয়েটাকেও নিজেদের প্ল্যানিং এ নিয়ে নেয়। ছবিটা দেখার পর লিলির মাথা খারাপ হয়ে যায়, তাই তো সে অফিসে এসেই মেয়েটির সঙ্গে লড়াই শুরু করে দেয়। ওদের দুজনের লড়াই যখন খুব বেশি পরিমাণে হচ্ছিল তখনই ওখানে লিনিয়ান চলে আসে। লিনিয়ানকে দেখা মাত্রই চেংজুন আবারও নাটক শুরু করে দেয় যে আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কখনোই করব না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু লিনিয়ানের কিছু বলার আগে লিলি বলে ওঠে, তুমি যখন কোমায় ছিলে তখন আমি চেংজুনের সঙ্গে রিলেশনে ছিলাম, আমরা তো তোমার বাড়িতেই থাকতাম, তোমার বিছানাতেই ঘুমাতাম। ওর এইসব কথা শুনে লিনিয়ান ওকে বলে, তুমি আমার সঙ্গে এইসব কিছু কি করে করলে? পরের মুহূর্তেই ও লিলির একদম কানের কাছে গিয়ে বলে, তুমি কি ভেবেছিলে তোমার এই সৌন্দর্য দিয়ে তুমি চেংজুনকে ধরে রাখতে পারবে? চেংজুন শুধুমাত্রই টাকাকে ভালোবাসে, তোমাকে নয়। আর তুমি একদম ঠিক বলেছ, আমার তো প্রথম থেকেই সবকিছু মনে আছে। ওর কথা শুনে লিলি শকড হয়ে যায়। এইসব কিছুর পর সেই মেয়েটি লিনিয়ানকে ধন্যবাদ জানায়, যার জন্য লিনিয়ান চেংজুনকে হাতে নাতে ধরতে পেরেছে। লিন এবং শামু যখন বাড়ি ফিরে দেখে চেংজুন ওদের বাড়ির সামনে হাঁটু মুড়ে বসে আছে এবং সে বারবার করে লিনিয়ানের কাছে ক্ষমাও চায়। লিনিয়ান এখানে নাটক করে বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, 3 বছর আমি কোমায় ছিলাম, দেখো এতদিন কেউ একা থাকতে তো পারে না, তাই তুমি একটা ভুল করেই ফেলেছ। কিন্তু তুমি জানো তো মানুষের মনটা এতটাও বড় নয়, তাই আমারও একটা ছোট্ট ভুল হয়ে গেছে। এটা বলেই সে শামুর দিকে তাকায়, যেটা দেখে চেংজুন বলে, তার মানে কি তুমি শামুকে পছন্দ করতে শুরু করেছো? লিনিয়ানের কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। বাড়ি ফিরে লিনিয়ান তার বাবার কথা মনে করে। সে এবং তার বাবা খুব খুশি ভাবেই ছিল, কিন্তু হঠাৎ করেই যখন চেংজুন ওদের মাঝখানে চলে আসে তখনই ওদের সম্পর্কটা খারাপ হতে থাকে, কারণ ওর বাবা চেংজুনকে মোটেও পছন্দ করেনি এবং সে লিনিয়ানকে বলেও ছিল চেংজুন ভালো ছেলে নয়। কিন্তু লিনিয়ান তো জেদ ধরে বসেই ছিল যে সে চেংজুনকেই পছন্দ করে। এই রকম মেন্টাল প্রেশারগুলো না নিতে পেরেই ওর বাবা একদিন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে এবং মারাও যায়। এইসব কথা মনে করে লিনিয়ান খুবই কষ্ট পায়। তখন শামু ওকে জড়িয়ে ধরে। লিনিয়ান বলে, সে যখন কোমায় আচ্ছন্ন ছিল তখন কেউ এসে রোজই ওর কেয়ার করতো, ঠিক তার বাবার মতো করে। লিনিয়ান সেই লোকটাকে খুঁজে বের করতে চায়। শামু তখন ওকে আশ্বস্ত করে বলে, তুমি সেই লোকটাকে নিশ্চয়ই খুঁজে পাবে। এরপর শামু লিনিয়ানকে বাইরে নিয়ে যায় এবং ওকে একটা সারপ্রাইজও দেয়। সে এখানে লিনিয়ানকে প্রপোজও করে। এখানে শামু এটাও বলে যে সে লিনিয়ানকে তখন থেকে পছন্দ করে যবে থেকে সে লিনিয়ানের বাবার হয়ে কাজ করতে শুরু করেছে। আমি তোমাকে এই কথাটা আগে বলতে পারিনি কারণ আমি তখন তোমার যোগ্য ছিলাম না, কিন্তু এখন আমি নিজেকে তোমার যোগ্য মনে করি, তাই আমি তোমাকে প্রপোজ করছি। আর আমি এটাও তোমাকে প্রমিস করতে পারি যে আমি তোমাকে সবসময় খুশি রাখবো। লিনিয়ান সঙ্গে সঙ্গেই উত্তর না দিয়ে ওর কাছে কিছু সময় চায় উত্তর দেওয়ার জন্য। তখন শামুও বলে সে তার উত্তরের অপেক্ষা করবে। রাতে লিনিয়ানের ঘুমিয়ে যাওয়ার পর শামু মিস্টার হের সঙ্গে দেখা করে। মিস্টার হে ওকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই লিনিয়ানকে পছন্দ করতে শুরু করলে নাকি? কিন্তু তুমি তো জানো এটা কখনোই সম্ভব নয়, তুমি তোমার নিজের অস্তিত্বকে ভুলতে পারো না। তাছাড়াও লিন কোম্পানির সঙ্গে আমরা একসঙ্গে কাজও করতে পারবো না। সেদিন যখন লিলি একটা বারে খুব ড্রিঙ্কি করছিল তখনই ওর কাছে লিনিয়ান পৌঁছে যায়। যেহেতু চেংজুন লিলিকেও ধোকা দিয়েছে, তাই লিনিয়ান লিলির কাছ থেকে চেংজুনের বিরুদ্ধে কিছু প্রমাণ বের করতে চাইছিল, যেটা বের করতেও সক্ষমও হয়ে যায়। সমস্ত প্রমাণগুলো নিয়ে সে জিয়াওমুর সঙ্গে পরের দিনের বোর্ড মিটিংয়ে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়েও জানতে পারে যে লিলি তো ওকেও ধোকা দিয়েছে, মানে লিলি এবং চেংজুন এখনো একসঙ্গে আছে। আগের দিন রাতে যে লিনিয়ান লিলির সঙ্গে দেখা করেছিল সেই ব্যাপারটাও লিলি চেংজুনকে বলে দিয়েছিল। কিন্তু ওদের এরকম বিহেভ দেখার পরেও লিনিয়ান একটুও ভয় পায়নি, কারণ তার কাছে আসল প্রমাণগুলো ছিলই। সে চেংজুনের বিরুদ্ধে আনা সব প্রমাণগুলোকে মিটিংয়ে থাকা সমস্ত শেয়ার হোল্ডারদের হাতে দিয়ে দেয়। কিন্তু চেংজুন এতটাও বোকা ছিল না। এইসব কাজগুলো করার সময় সে লিলির কাছ থেকে সাইন করাতো, তাই তো সমস্ত আঙ্গুলগুলোই লিলির দিকে ওঠে, মানে এখানেও বলির পাঁঠাটা লিলিই হয় এবং লিলিকেও কোম্পানি থেকে বের করে দেওয়া হয়।
এরপর চেংজুন এবং লিনিয়ান একে অপরের সঙ্গে সামনাসামনি কথা বলে, যেখানে চেংজুন বলে, আমি তো প্রথম দিন থেকেই জানতাম তুমি আমার সঙ্গে নাটক করছো, তোমার সবকিছুই মনে আছে, কিন্তু এসব কিছু করে কি লাভ হয়েছে? সমস্ত দোষই তো লিলির ঘাড়ে পড়েছে। তাই আমার হাতে যেসব শেয়ারগুলো আছে সেগুলো বিক্রি করে আমি এখান থেকে চলে যেতেও পারি। এইসব নিউজগুলো যদি মিডিয়ার সামনে আসে তাহলে তোমার বাবার কষ্ট করে গড়ে তোলা এই কোম্পানি নিমেষেই শেষ হয়ে যাবে। এখানে আমি জিতে গেছি, কিন্তু তুমি যদি এইসব কিছু ঠিক করতে চাও তাহলে একটা উপায় তো আছে, তোমাকে আমাকে বিয়ে করতে হবে। এবার তো লিনিয়ানের কাছে আর কোনো উপায়ই ছিল না, তাই সে বাড়ি ফিরেই আগে শামুকে কাছ থেকে বের করে দেয়, যেটা শুনে শামু অনেকটাই শকড হয়ে যায় এবং লিনিয়ানকে কিস করে সে তাদের মধ্যে থাকা সুন্দর স্মৃতিগুলো মনে করানোর চেষ্টা করে, কিন্তু তবুও লিনিয়ান ওর সঙ্গে খুব রুডভাবেই বিহেভ করে। এইসব কিছু থেকে শামু খুবই রেগে যায় এবং সে খুব স্পিডে বাইক চালাতে শুরু করে, যার ফলে শামুর অ্যাক্সিডেন্টও হয়ে যায়। এই ব্যাপারটা যখন লিনিয়ান জানতে পারে তার খুবই মন খারাপ হয়ে যায় এবং সে হসপিটালে দৌড়ায় শামুকে দেখার জন্য। ও তো ভেবেছিল শামু মারা গেছে, তাই খুব কান্নাকাটি করে শামুকে বলতে থাকে যে সে শামুকে অনেকটাই বেশি ভালোবাসে এবং শামুকে তার কাছে ফিরে যেতেও বলে, যেটা শুনে শামু হেসেই ওকে প্রমিস করে, হ্যাঁ আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। এরপর এখানে ওরা দুজন কথাবার্তা বলে নিজেদের মধ্যেকার দূরত্ব মিটিয়ে দুজনে একসঙ্গে মিলে সব সমস্যার সমাধানের কথা ভাবে। এরপর ওরা দুজন একসঙ্গে বাড়ি ফিরে যায়, যেখানে ওরা দুজন আবার আগের মতো একসঙ্গে রান্না করে এবং অনেক রোমান্টিক মোমেন্টও কাটায়। পরের দিন অফিসে যাওয়ার আগে লিনিয়ানকে চেংজুন টেক্সট করে জানায় যে সে লিনিয়ানের রাইভাল কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। অফিসে গেলেই চেংজুন ওকে জানায় যে এই রাইভাল কোম্পানির সাহায্যে আমি তোমার কোম্পানির সমস্ত শেয়ারই কিনে ফেলবো। শুধু এটুকুই নয়, চেংজুন সেদিন রাতেও লিনিয়ানের সঙ্গে দেখা করে এবং সে বলে যে তুমি শামুকে যে ভাবছো শামু কিন্তু সে নয়, আসলে ও অন্য কারোর আইডেন্টিটি নিয়ে তোমার সঙ্গে মিশছে। এখানে শামুও লিনিয়ানকে সব সত্যিটাই বলে যে হ্যাঁ সে এতদিন অন্য কারোর আইডেন্টিটি নিয়ে ওর সঙ্গে থাকছে। শামুর সম্মান বাঁচাতে চেংজুনের সামনে লিনিয়ান শামুকে কিছুই বলেনি। পরে যখন শামু এবং লিনিয়ান একাই ছিল, লিনিয়ান শামুর ওপর খুব রাগ দেখায় এবং ওকে তার বাড়ি থেকে চলে যেতেও বলে। শামু লিনিয়ানকে বোঝানোর চেষ্টা করে তার লিনিয়ানের জন্য ভালোবাসাটা কিন্তু সত্যি, আর এতদিন শামু যা কিছুই করেছে সেটা লিনিয়ানের কোম্পানির ভালোর জন্যই, কিন্তু তবুও লিনিয়ান ওর কোনো কথা বুঝতে চায়নি। তাই তো শামু ওখান থেকে চলে যায়। পরের দিন লিনিয়ান কোম্পানিতে পৌঁছালে চেংজুন লিনিয়ানকে তার কেবিন থেকেই বের করে দেয়। শুধু এটুকুই নয়, বাড়ি আসার পরেও চেংজুন লিনিয়ানের সঙ্গে খুব খারাপ বিহেভ করতে থাকে, কিন্তু ওর বেশি কিছু করার আগেই ওর কাছে রাইভাল কোম্পানি থেকে একটা ফোন আসে। যেই ফোনটা পাওয়ার পর চেংজুন তখনই রাইভাল কোম্পানিতে পৌঁছে যায়। আসলে রাইভাল কোম্পানির মালিক ওকে বলেছে যে সে চেংজুনের সঙ্গে সমস্ত ডিল শেষ করছে, কিন্তু চেংজুন কোম্পানিতে পৌঁছে শকড হয়ে যায়, কারণ রাইভাল কোম্পানিতে পৌঁছেই চেংজুন জানতে পারে যে এই কোম্পানির মালিক তো আসলে শামু। শামু চেংজুনের সঙ্গে সমস্ত রকম ডিল শেষ করার পর ওকে কোম্পানি থেকে বের করে দেয়। এরপরেই আমরা জানতে পারবো মিস্টার হের ছেলে আসলে শামু। শামু তার বাবাকে একটুও পছন্দ করে না, কিন্তু শুধুমাত্র এই লিনিয়ানের কোম্পানিকে বাঁচানোর জন্য সে তার বাবার সঙ্গে একটা ডিল করেছে যে ওর বাবা যদি চেংজুনের সঙ্গে সমস্ত ডিল শেষ করে দেয় তাহলে শামু কিছুদিন পর থেকেই ওর বাবার কোম্পানি সামলাবে। এদিকে চেংজুনের কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই সে আবারও লিনিয়ানের কাছে পৌঁছে যায় এবং নাটক করে ওর কাছে কান্নাকাটিও করতে থাকে। চেংজুনের কাছ থেকেই লিনিয়ান জেনে যায় যে শামু তাদের রাইভাল কোম্পানির মালিকের ছেলে। তাই পরের দিনই লিনিয়ান শামুর সঙ্গে দেখা করতে কোম্পানিতে পৌঁছে যায়, কিন্তু সেখানে ওর শামুর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা হয়। কথায় কথায় অ্যাসিস্ট্যান্ট বলেই ফেলে শামু সত্যিই ওকে খুব ভালোবাসে, কারণ ও যখন কোমায় ছিল তখন শামু রোজই ওর সঙ্গে দেখা করতে যেত এবং ওর খুব কেয়ারও করত। এইগুলো শোনার পর লিনিয়ান তখনই শামুর সঙ্গে দেখা করার জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু রাস্তা থেকেই ওকে চেংজুন কিডন্যাপ করে নেয়। তারপরে সে ওখানে শামুকেও ডেকে পাঠায়। যেহেতু শামুর দুর্বলতা লিনিয়ান, তাই লিনিয়ানকে কাজে লাগিয়েই চেংজুন শামুকে তার গুন্ডাদেরকে দিয়ে খুব মারে। বেচারা শামুও লিনিয়ানকে রক্ষা করার জন্য চুপচাপ করে মার খেতেই থাকে, কিন্তু কিছুক্ষণ পর ওর বডিগার্ডরা ওখানে চলে আসে, আর সেখানে অনেকক্ষণ লড়াই করার পর ওরা চেংজুনকে হারিয়েই ফেলে। চেংজুন যখন ওখান থেকে পালানোর চেষ্টা করছিল তখনই লিলি একটা গাড়ি নিয়ে এসে ওকে ধাক্কা দিয়ে দেয়, এর ফলে ওর কন্ডিশন খারাপ হয়ে যায়। পরের দিন হসপিটালে যখন লিনিয়ানের জ্ঞান ফেরে তখন সে দেখে ওর পাশে শামু আছে, কিন্তু ও সুস্থ হয়ে উঠেছে দেখে শামু ওখান থেকে চলে যাচ্ছিল, কারণ তার বাবাকে করা প্রমিসটাও তো তাকে রাখতে হবে। লিনিয়ান ওকে আটকানোর চেষ্টাও করছিল, কিন্তু শামু ওখান থেকে চলেই যায়। কিছুদিন পর লিনিয়ান তার আঙ্কেলের কাছ থেকে জানতে পারে যে শামুর আজকেই বিয়ে।
এইটা জানার পরেই লিনিয়ান নিজেও একটা বিয়ের ড্রেসে সৌম্যর বিয়েতে হাজির হয়ে যায় এবং সবার সামনেই চিৎকার করে বলে যে তুমি অন্য কাউকে বিয়ে করতে পারো না। এইটা বলেই সৌম্যকে কিস করে প্রপোজ করে। ওর প্রপোজালে সৌম্য সমস্ত কিছু ত্যাগ করে দিয়েই ওর সঙ্গে চলে যায়। এইরকম একটা হ্যাপি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা। থ্যাংক ইউ।